মাদ্রাসা পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তোমাদের মনে দুশ্চিন্তার প্রহর ঠিক ততটাই বাড়ছে। তোমাদের অনেকের মধ্যেই এখন শুরু হয়ে গেছে এত অল্প সময়ের ব্যবধানে কি করে সিলেবাসটাকে পুনরায় আবার পড়ব। দেখো, কম বেশি সকলেই পড়েছে, কিন্তু দুশ্চিন্তা এখানেই, এত কম সময়ে কিভাবে প্রস্তুতি নেব। দেখো, এই কম সময়ে প্রস্তুতি নিতে গেলে তোমাদেরকে অন্তত সিলেবাসটাকে ভালো করে নিখুঁতভাবে দেখতে হবে এবং সেই বিষয়গুলোকে ঠিক এইভাবে পড়তে হবে। কেমন? আমি পাঠ্যাংশ দিয়ে শুরু করি। দেখো, আমরা প্রথমেই জানি আমাদের পাঠ্যপুস্তক বেশ কয়েকটা পাঠ্য রয়েছে। আচ্ছা, এই পাঠ্যপুস্তকগুলো কি কি? দেখো, সাহিত্য সঞ্চন রয়েছে নবম শ্রেণীর, সাহিত্য সঞ্চন রয়েছে দশম শ্রেণীর, সাহিত্য সম্ভার নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য দুটো বই রয়েছে, কোনি রয়েছে আর প্রফেসর শঙ্কুর ডায়েরি রয়েছে, এটা নবম দশমের জন্য। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আরও বেশ কয়েকটি বই সিলেবাসে রয়েছে, তোমরা সকলেই জানো। এই বইগুলোকে খুঁটিয়ে পড়া দরকার ছিল এতদিন। আচ্ছা, যদিও বা পড়া না হয়ে থাকে তাহলে এখন করণীয় কি? এখন তোমাদের মাথায় রাখতে হবে এখান থেকে একটু চালাকি করে পড়তে হবে। চালাকিটা কেমন? যদিও চালাকির ফল খুব একটা বেশি ভালো হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে চালাকি মহৎ উদ্দেশ্যও ব্যবহার করা হয়। দেখো, আমরা প্রথমে সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিই। আমাদের প্রথমে জানতে হবে লেখক পরিচিতি সম্পর্কে। অর্থাৎ তুমি যদি 2016 সালের এসএলএসটির প্রশ্নপত্র লক্ষ্য করে থাকো, দেখে থাকবে বেশ কয়েক জায়গায় এসেছিল কবির নাম কি, বা তিন পাহাড়ের কোলে কবিতাটির কবিকে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছিল। তাহলে আমাদের প্রথমত যে সমস্ত পাঠ্যসূচিতে রয়েছে যে সমস্ত গল্প কবিতা, সেগুলোর লেখক পরিচিতি অংশটা খুঁটিয়ে পড়তে হবে, জানতে হবে কোনটির কে লেখক। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উৎস এবং উৎস পরিচয়। আচ্ছা, উৎস এবং উৎস পরিচয় ব্যাপারটা কি? প্রত্যেকটা রচনার উৎস মানে কোথা থেকে সংকলিত হয়েছে এটা জানতে হবে। আর উৎস পরিচয় বিষয়টা কি? আচ্ছা, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে আসি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এটা আমরা জানি অভয়মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা উৎস। দেখো, অভয়মঙ্গলের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আগে নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ, বুঝতে পারলে? আচ্ছা, বা অভিষেক ধরো, অভিষেকের মূল উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ। এই প্রসঙ্গে তোমরা পড়ে রাখবে যে মেঘনাদ বধ কাব্যের মোট স্বর্গ সংখ্যা কত, কোনটার কি নাম, এগুলো একটু দেখে রাখবে। বা পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি হচ্ছে একটা বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। আচ্ছা, এই উপন্যাসটি কবে প্রকাশিত হয়, এই উপন্যাসের কততম পরিচ্ছেদ আমাদের পাঠ্য হিসাবে রয়েছে, তাই না? এইগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, আর কি দেখতে হবে? ধরো ব্যথার বাসী। ব্যথার বাসী হচ্ছে জসিমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে নকশিকাঁথার মাঠ কোন ধরনের রচনা? মনে রাখবে এটি শোক কাব্য। তাহলে এই রকম যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, আর কি দেখতে হবে? অনুবাদ, অনুবাদক পরিচিতি। দেখবে আমাদের পাঠ্য বইগুলোতে বেশ কয়েকটা গল্প এবং কবিতা রয়েছে যেগুলো অন্যান্য ভাষাতে রচিত হয়েছিল। সেই অন্যান্য ভাষাতে রচিত গল্প বা কবিতাকে আমাদের বাংলা ভাষায় তর্জমা বা অনুবাদ করেছেন বেশ কয়েকজন সাহিত্যিক। তাদের নামগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তারা কারা? কয়েকটা তোমাদেরকে দেখো বলি। ইলিয়াস, এই গল্পের অনুবাদক হচ্ছে মনীন্দ্র দত্ত। আচ্ছা, ধীবর বৃত্তান্ত সত্যনারায়ণ চক্রবর্তী। অদল বদল অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। শামুক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়। বাজি সত্য বন্দ্যোপাধ্যায়। পাখিরা গান গায় সুনীল গঙ্গোপাধ্যায়। মিঠাইওয়ালা বিষ্ণুপদ ভট্টাচার্য। তাহলে এই ধরনের যে সমস্ত রচনাগুলি রয়েছে, এই রচনাগুলির বাংলায় তর্জমা করেছেন কে, এগুলো একটু দেখে রাখবে, অবশ্যই এগুলো দেখে রাখবে। আচ্ছা, আর কি দেখবে? আর দেখবে কত সংখ্যক কবিতা। দেখো, এগুলো কবিতার ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি। অনেক সময় দেখা যায় যে কবিতাটি কত সংখ্যক এ নিয়ে দ্বিমত রয়েছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। এ নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে যে কবিতাগুলির এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে সেগুলো সচরাচর দেয় না, কারণ জানে এগুলো নিয়ে বিতর্ক হতে পারে। তবুও তোমরা শেষ সংস্করণটা দেখে রাখবে। দেখা যায় একটা কবিতা প্রথম দিকে হয়তো যে কাব্যগ্রন্থে ছিল সেখানে 6 সংখ্যক ছিল, পরবর্তীতে যখন বিভিন্ন সংস্করণ প্রকাশিত হলো তখন দেখা গেল 7 সংখ্যক আছে। তাহলে সর্বশেষটা তোমরা দেখে রাখবে। এগুলো কবিতার ক্ষেত্রে।
যেমন আচ্ছা, কোন কোন কবিতাগুলো তোমাদের দেখতে হবে, বিশেষ করে কোনগুলো? দেখো, আকাশে সাতটি তারা, আবহমান, এই জীবন, এখানে আকাশ নীল, একাকারে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, এগুলো দেখতে হচ্ছে। আর কি দেখবে? কৃপণ, খেয়া, ঘাস, নগরলক্ষ্মী, প্রলয় উল্লাস, পরশমণি, এই কবিতাগুলো কত সংখ্যক কবিতা একটু দেখে রাখবে। আচ্ছা, এরপরে তোমরা কি দেখবে? কবিতার প্রথম ও শেষ লাইন। চেষ্টা করবে কবিতাগুলো, এখন তো মুখস্থ করা সম্ভব নয় এত অল্প সময়ে, কিন্তু এখন একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে প্রথম এবং শেষ লাইনটাকে খুঁটিয়ে পড়ে রাখা, যাতে এরকম কোনো প্রশ্ন আসলে তার উত্তর তোমরা দিতে পারো। আর মনে রাখবে, কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদের পড়ে রাখতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ লাইনগুলো কি একটু দেখার চেষ্টা করো। যেমন, লাঠি তোমার দিন ফুরায় আছে, এটা আমরা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পেয়েছিলাম। এটা কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। কিংবা সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, মানে প্রতিটা অক্ষর বা প্রতিটা ছত্র সমান সুশৃঙ্খল, এই যে ধরনের লাইন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, বা পৃথিবীতে কে কাহার, পোস্টমাস্টারের একটা ভাবনা, তাই না? এটা মরতে তো একদিন হবেই ভাই। এই ধরনের যে সংলাপগুলো রয়েছে, যে উক্তিগুলো রয়েছে, যে লাইনগুলো রয়েছে, এগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। এরপরে কি দেখতে হবে? উক্তি দেখতে হবে, বিখ্যাত ব্যক্তি দেখতে হবে, বক্তার বয়স দেখতে হবে। দেখো, আমাদের পাঠ্যাংশে এরকম বেশ কিছু বয়স রয়েছে। কিরকম বলো তো, একটু দেখো। উপোস গল্পে এশা চরিত্র রয়েছে, তার বয়স 7 বছর। এরকম আমাকে দেখুনে হাপু রয়েছে, তার বয়স 4 বছর। প্রভাবতী সম্ভাষণে প্রভাবতী চরিত্র রয়েছে, তার বয়স 3 বছর। সাজ ভেসে গেছে মৈলবাস চরিত্র রয়েছে, এর বয়স 42 বছর। মানে এই ধরনের বেশ কিছু চরিত্র রয়েছে, সেগুলোর বয়স কত, সেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কি দেখতে হচ্ছে? স্থান, কাল, তাদের পেশা কি ছিল। আচ্ছা, কোনো অনুষ্ঠানের নাম থাকলে সে অনুষ্ঠানের নামটা উল্লেখ করতে হবে। যেরকম তোমরা কোনি পড়ার সময় বারুণী নামক একটা অনুষ্ঠানের কথা পাবে, তাই না? ব্যক্তির বিশেষণ, মানে কোনো ব্যক্তিকে যদি অন্য কোনো নামে ডাকা হয়ে থাকে, যেমন তপনের নাম হয়ে গেছিল কবি, সাহিত্যিক, কথাশিল্পী, মনে পড়ছে এগুলো? আচ্ছা, সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্ক কি ছিল। আর প্রবাদ প্রবচন, মানে সেই গল্প বা কবিতাতে কিছু প্রবাদ প্রবচন যদি ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেগুলোকে তোমাদের একটু দেখে রাখতে হবে। তাহলে এই ধরনের গুলো তোমাদের কিন্তু দেখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে। দেখো, প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসটা যদি খুঁটিয়ে পড়ি, আমরা কি কি পড়বো? প্রথমে পড়বো আবিষ্কারক এবং প্রকাশক। ধরো চর্যাপদ পড়ছো, তাহলে চর্যাপদ কে কবে আবিষ্কার করেন, কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিল, কি নামে প্রকাশিত হয়েছিল, এগুলো জানতে হবে। আচ্ছা, এবার দেখতে হবে এই চর্যাপদের রচনাকাল কোন সময়, মানে রচনাকাল এবং প্রকাশকাল। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম দুটো পার্ট। তাছাড়া এর পরের দিকে গিয়ে যখন তোমরা দেখবে বিদ্যাপতি, জয়দেব, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এগুলোর পিতা মাতা, তাদের জন্ম তারিখ যদি জানা যায়, বা শতাব্দী, কোন শতকে জন্মেছিলেন, অ্যাপ্রোপ্রিয়েট সাল না পাওয়া গেলে কোন শতকে জন্মেছিলেন সেটা তোমরা একটু জেনে রাখবে। অবশ্যই পিতা মাতাটা জেনে রাখবে, অনেক সময় পিতা থেকে প্রশ্ন এসেছে। আর কি জানবে? তাদের উপাধি, যেমন ভারতচন্দ্র রায় গুণাকার, তাই না? আমরা পাচ্ছি তো, আমরা গুণরাজ খান উপাধি পাচ্ছি, বা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী পাচ্ছি। এই যে উপাধিগুলো, এগুলো সম্পর্কে জানতে হবে। উপাধিগুলো কারা দিয়েছিল এটাও একটু জানার চেষ্টা করবে। রামপ্রসাদ সেনের কবিরঞ্জন উপাধি কে দিয়েছিল, এই ধরনের যেগুলো আছে সেগুলো একটু দেখবে। আর রচনার পরিচয়, তাদের যে বিখ্যাত রচনাগুলো রয়েছে সেগুলো একটু দেখতে হবে। আর খণ্ড বিভাগ, যেমন আমি বৃন্দাবন দাস যদি পড়ি, তাহলে আমরা চৈতন্য ভাগবত পাচ্ছি, তার পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। এবার এটির 3টে খণ্ড, কোন খণ্ডে কতগুলো পরিচ্ছেদ রয়েছে, এগুলো একটু জানতে হবে। বা দেখা গেল এই রচনাগুলোর উৎস, তুমি সৈয়দ আলাওল পড়ছো বা দৌলত কাজী পড়ছো, তখন তোমাকে কি জানতে হবে যে সৈয়দ আলাওল বা দৌলত কাজী যে রচনাগুলো রচনা করেছিলেন, তাদের উৎস ছিল, মানে কোন জায়গা থেকে তথ্য নিয়েছিলেন, সেই উৎসগুলোকে তোমাদের জানতে হবে। আর জানতে হবে কি রচনার প্রেক্ষাপট। যেমন একটা প্রশ্ন এসেছিল, আলেকজান্ডারের ভারত আক্রমণের ইতিহাস নিয়ে লেখা সৈয়দ আলাওলের একটি গ্রন্থের নাম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে সেগুলোর অবশ্য প্রেক্ষাপট একটু জেনে রাখবে। আর যদি কোনো পৌরাণিক তথ্য তার মধ্যে পাও, অবশ্যই পৌরাণিক তথ্যগুলো একটু দেখে রাখবে। আর কি দেখবে? পৃষ্ঠপোষক, কার পৃষ্ঠপোষকতায় রচিত। তুমি বিদ্যাপতি যখন পড়বে, তখন দেখবে তার কাব্যগুলো, তার রচনাগুলো কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল। সে কীর্তিলতা হোক, কীর্তি পতাকা হোক, এগুলো আছে। তাহলে সেইগুলোর পৃষ্ঠপোষক কারা ছিলেন,
এইগুলো তোমাদেরকে দেখতে হবে। আর প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল। তাহলে আমরা মোটামুটি দেখো প্রাচীন আর মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস সেগুলোর বিষয়গুলোকে অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার যাবো আমরা আধুনিক যুগের মধ্যে। আধুনিক যুগে যখনই তুমি পড়বে যে সমস্ত কবি, সাহিত্যিক, নাট্যকার, কথাশিল্পী রয়েছেন, তাদের প্রথমে আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায়, এটা ভালো করে জানতে হবে। কোন পত্রিকায়, কোন রচনার মধ্য দিয়ে। ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে দেখতে হবে তাদের ছদ্ম নামগুলো কি কি ছিল। তারপর কি দেখবে, প্রথম রচনা কোনটি। মানে তাদের যে বিখ্যাত বিখ্যাত রচনা তো থাকবেই, কিন্তু প্রথম রচনা কোনটি এটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আর বিখ্যাত রচনার পরিচয় দেখো, প্রকাশকাল কিন্তু বিখ্যাত রচনাগুলো থেকে আসে, খুব একটা অপ্রধান রচনার প্রকাশকাল দেয় না। প্রকাশকাল নিয়ে অহেতুক তোমাদের ভয়ের কোনো কারণ নেই, প্রকাশকাল খুব অল্প আসে, তার জন্য অত পড়ে তোমাদের কাজ নেই। তোমরা কোনটা কার রচনা সেটা ভালো করে জেনে রাখো, আর প্রকাশকাল হাইলাইটস যেগুলো রচনাগুলো সেগুলোর প্রকাশকাল দেখো। আর মনে রাখবে যদি গ্রন্থটির কোনো খণ্ডবিভাগ থাকে সেই খণ্ডবিভাগটা অবশ্যই পড়ে রাখবে। যেমন শ্রীকান্ত উপন্যাস 4টে খণ্ডে প্রকাশিত হয়েছিল, মনে থাকবে, এরকমভাবে জেনে রাখতে হবে। বা দেখা গেল আমি পড়ছি কোনো একটা নাটক, সেটার কটা খণ্ড ছিল এটা পড়ার দরকার নেই। মেঘনাদ বধ কাব্য একটা খণ্ডে প্রকাশিত হয়েছিল, পরবর্তী খণ্ড কবে প্রকাশিত হয়েছিল এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে কোনো গ্রন্থের যদি বেশ কয়েকটা খণ্ড থাকে সেই খণ্ডগুলো সম্পর্কে তোমাদের পড়ে রাখতে হবে। আর কি পড়তে হবে, প্রধান রচনার প্রকাশকাল। বারবার বলছি যে সবগুলো প্রকাশকাল মুখস্থ করতে গেলে কনফিউশন আসবেই। আর সব থেকে বড় কথা, যে প্রকাশকালগুলো নিয়ে বিতর্ক রয়েছে, যেগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক রকম বিভ্রান্তি রয়েছে, সেগুলোকে আপাতত না পড়লেও চলবে। কারণ সুকুমার সেন বা অসিত বন্দ্যোপাধ্যায় যাদের ওপর আমরা ভরসা করি, তাদের দুজনের বইতে প্রকাশকাল 2 রকম আছে। সেক্ষেত্রে আমি কোনটাকে নেব কোনটাকে ছাড়বো এরকম বেশ কিছু জায়গায় সমস্যা ঘটেছে। বিশেষ করে গিরিশচন্দ্রের নাটক যখন আমি প্রকাশকালগুলো লিখছিলাম, তখন কিন্তু এই ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা গেছে, সব থেকে বেশি লক্ষ্য করা গেছে গিরিশচন্দ্র ঘোষের নাটকের সময়। তাহলে সেক্ষেত্রে প্রকাশকালগত সমস্যা থাকবে, যে প্রকাশকালগুলো নিয়ে কোনো দ্বিমত নেই সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর কি করতে হবে, অপ্রধান রচনার পরিচয়। দেখো শুধু প্রধানগুলো পড়লে হবে না, অপ্রধান রচনার পরিচয় তোমাদের জানতে হবে। কেমন, যে এই রচনাটি অমুক লেখকের। দেখা গেল চক্রবাক্যার রচনা, আমরা কাজী নজরুল ইসলামের বলছি, কিন্তু জানতে তো হবে আমরা কি জানি, অগ্নিবীণা, ফণিমনসা, বিষের বাসী, সর্বহারা, এইগুলো জানি তো, কিন্তু যেগুলো অপ্রধান রচনা সেগুলো কিন্তু খুব একটা জানি না, সেগুলোকে আমাদের জানতে হবে। আর জানতে হবে কি, চরিত্র। যখন আমরা কোনো উপন্যাস পড়ব, উপন্যাস বা ছোট গল্প পড়ব, তখন কিন্তু বেশ কিছু বিখ্যাত চরিত্র পড়ে রাখতে হবে। আর কি করতে হবে, সেই উপন্যাসটি বা সেই রচনাটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। যেমন আনন্দমঠ উপন্যাসের প্রেক্ষাপট কি ছিল, বা দেবী চৌধুরানী কোন প্রেক্ষাপটে লেখা হয়, এই যে ধরনের প্রেক্ষাপটটা এটা তোমাদেরকে জানতে হবে। আর কি জানতে হবে, দেখো শুধু আধুনিক যুগ পড়তে গিয়ে আমার যে সিলেবাস পাঠ্য সেগুলো যদি সব পড়ে থাকি তাতেও কিন্তু নাও হতে পারে। তাহলে কি করতে হবে, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারে, দাদা আমাদের ভয় ধরিয়ে দিচ্ছেন তো। না, ভয় নয়। তোমরা বিগত বছরের প্রশ্নপত্র যদি একটু দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা ভয় নয়, এটা আগাম পূর্বাভাস। প্রায় বছর লক্ষ্য করা গেছে সিলেবাসের বাইরে থেকে 2-1টা করে প্রশ্ন এসেছে। আমি 2016 SLST বা আর আগের যেগুলো RLST ছিল সেগুলো সবগুলো পরীক্ষাতেই কিন্তু বাইরে থেকে প্রশ্ন এসেছে। তাহলে বাইরে মোটামুটি কোনগুলো পড়বো জানবে, বাইরে থেকে যদি প্রশ্ন আসে সেগুলো কিন্তু বিখ্যাত রচনা আসবে। কাদের সম্পর্কে বেশি পড়ে রাখতে হবে, দেখো সিলেবাস বহির্ভূতর মধ্যে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যারা মহিতলাল মজুমদার, গত 2016 SLST-তে এসেছিল মহিতলাল মজুমদার থেকে, বিজন ভট্টাচার্য এখান থেকেও এসেছিল কিন্তু পরীক্ষায়। পাশাপাশি উৎপল দত্ত, মানে নাট্যকার উৎপল দত্ত, এটা পড়ে রাখতে পারো। বাদল সরকারের নাটকের নামগুলোকে একটু দেখে রাখতে পারো। অজিত দত্তের কাব্য যারা যেমন বিখ্যাত রচনা, যেমন আমরা কুসুমের মাস দেখে রাখতে পারো। অক্ষয় কুমার বড়ালের কাব্য এশা, প্রদীপ, কনকাঞ্জলি, এগুলো দেখে রাখতে পারো। তারপর তোমার ক্ষীরোদ প্রসাদ বিদ্যাপতির নাটকগুলো একটু দেখে রাখতে পারো। মানে এই ধরনের যে সমস্ত কবি, সাহিত্যিক বা নাট্যকারগুলো রয়েছেন তাদের বিখ্যাত রচনা সম্পর্কে তোমরা একটু করে দেখে রাখবে। আশা করছি তোমাদের এক্ষেত্রে উপকৃতই হবে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা গ্রামার অংশে, বাংলা ব্যাকরণ অংশে। বাংলা ব্যাকরণের প্রথমে যে পার্টটা আসে সেটা হচ্ছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন।
দেখো ধ্বনির মধ্যে তো তোমরা অল্প প্রাণ, মহাপ্রাণ, তাই না, ঘোষ, অঘোষ, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এইগুলো কম বেশি ধারণা তোমাদের মধ্যে আছে। এখন ধ্বনি পরিবর্তনটাই আমাদের কাছে সব থেকে ভাইটাল। ধ্বনি পরিবর্তনের মধ্যে কোনগুলো বেশি জোর দিতে হবে? দেখো স্বরভক্তি। স্বরভক্তি পড়ার সময় প্রথমে পড়তে হবে অর্থটাকে, তার উদাহরণ পড়ে রাখতে হবে। আর কি পড়তে হবে? স্বরসংগতি, স্বরসংগতির ভাগগুলো একটু দেখে রাখলে, কিছু উদাহরণ দেখে রাখতে হবে। অবশ্যই এক্ষেত্রে বামনদেব চক্রবর্তীর বইটাকে তোমরা ফলো করতে পারো। আর কি? অপিনিহিতি। অপিনিহিতির অর্থ কি? আচ্ছা, অপিনীতি উদাহরণ দেখতে হবে, অপিনীতির নামকরণ কে করেছিলেন দেখতে হবে। আমরা যে লাস্ট মিনিট যে সাজেশনগুলো দিচ্ছিলাম সেখানে কিন্তু তথ্যগুলো রয়েছে। আর কি দেখতে হবে? অভিশ্রুতি। অভিশ্রুতি অর্থ, উদাহরণ, নামকরণ, সমীভবনের অর্থ, সমীভবনের প্রতিশব্দ, সমীকরণ, তাই না? আর শ্রেণী বিভাগ, 3টে ভাগ অবশ্যই করতে হবে, একটা প্রগত একটা পরাগত। এই দুটো ভাগ কিন্তু ভালো করে দেখে রাখবে, প্রগত এবং পরাগত। আর কি? উদাহরণগুলোকে অবশ্যই মনে রাখবে, গল্প থেকে গপ্প মানে গপ্প, এগুলো জানতে হবে। আর কি জানতে হবে? নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন, এই ধরনের যা কিছু আছে, কিন্তু এইগুলোকে খুব বেশি জোর দেবে তোমরা এই অল্প কদিনের মধ্যে। আগে যা পড়েছো, এখন এই বিষয়গুলোকে একটু জোর দাও। আচ্ছা, এরপরে আমাদের কি পড়তে হবে? এরপরে পড়তে হবে পদ পরিচয়। আমরা জানি সাধারণত পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। আবার কোনো কোনো বইতে এটাকে 2টো ভাগে ভাগ করা থাকে, একটা নামপদ, একটা ক্রিয়াপদ। নামপদের আবার 4টে ভাগ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। আর ক্রিয়াপদ আলাদা, তাহলে মোট 5টা পদ। এবার এই ক্ষেত্রে প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সর্বনাম থেকে, বিশেষ্য থেকে আর অব্যয় থেকে। সব থেকে বেশি আসে বিশেষ্য এবং সর্বনামের থেকে। এই দুটো অংশকে কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এরপরে প্রত্যয় নির্ণয় থাকে, আর প্রত্যয় ধরন, এটা কোন ধরনের প্রত্যয়, কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়। ব্যতিক্রমগুলো থেকে মোটামুটি নির্ণয় করতে আসে, আর প্রত্যয় ধরন নির্ণয় করতে দিলে অবশ্যই সেগুলো একটু সহজ থেকে আসে। আর এরপর আমাদের উপসর্গ অনুসর্গ দেখতে হবে। আচ্ছা, উপসর্গ কথার অর্থ কি? উপসর্গ কোথায় বসে? কতগুলো উপসর্গ রয়েছে? সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? আচ্ছা, অনুসর্গ কি? অনুসর্গ কয় প্রকার ও কি কি? বা এটা কোন ধরনের অনুসর্গ? এইগুলোকে তোমরা একটু জেনে রেখো। আর এর পাশাপাশি তোমরা কি জেনে রাখবে? সমাস, সমাস সংক্রান্ত পরিভাষা, সমাস নির্ণয়। দেখো, এর সমাসের কোনো সাজেশন হয় না, তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করবে, আগ্রহ বাড়াবে, তাহলে দেখবে সবটাই তোমাদের কাছে সহজ হয়ে গেছে। পড়তে হবে, মেন কথা। আর এরপরে দেখতে হবে কারক বিভক্তি আর কিছু প্রচলিত লাইন ভালো করে মনে রাখবে। তো কারক বিভক্তি যখন পরীক্ষা আসে না, লাইনগুলো অনেকটা পরিচিত কিন্তু আমরা পারি না। লাইনগুলো কেমন হতে পারে? আচ্ছা, একটু দেখো লাইনগুলো কেমন। মরা লোকে তো কথা কয় না, বা বেলা যে পড়ে এলো জলকে চল, রাজায় রাজা যুদ্ধ হয়, শিকারি বিড়াল গোফে চেনা যায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ও পাড়া হইতে আই মাইঝিয়ে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। মানে এই ধরনের যে প্রচলিত লাইন, সেই প্রচলিত লাইনগুলোকে তোমরা ভালো করে অভ্যাস করো। আগে যা পড়েছো সেগুলো তো রয়েছেই, তার পাশাপাশি তোমরা এগুলোকে একটু প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমাদের কাছে না কারক বিভক্তিটা অনেকটা সহজ হয়ে গেছে। আচ্ছা, আর কি করবে? আর দেখো, এর পরে পড়বে শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডারে দুটো জিনিস খুব ভাইটাল, একটা হচ্ছে দেশি শব্দ আর দ্বিতীয় হচ্ছে সংকর শব্দ। মনে রাখবে, দেশি শব্দ আর সংকর শব্দ, এই দুটো কিন্তু খুব খুব ভাইটাল। আর বাকিগুলো অতটা ভাইটাল নয়, সেগুলোকে দেখে রাখতে হবে, কিন্তু এই দুটোকে সব থেকে বেশি জোর দিয়ে দেখবে। আর এর উদাহরণগুলোকে অবশ্যই অবশ্যই দেখবে। আর এরপরে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তনের প্রথমে গিয়ে না, এই যে খণ্ড বিভাগ যেটা থাকে, সেটা তোমাদেরকে অনেকটা বিভ্রান্ত করবে। আমি খণ্ড বিভাগ বলার আগে বাক্য থেকে কি কি পড়বে একটু দেখে নাও। যেমন বাক্য নির্মাণের শর্ত, তোমরা জানো বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টে। একটা হচ্ছে যোগ্যতা, একটা আকাঙ্ক্ষা, আর একটা আসক্তি বা নৈকট্য। এই যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, এইগুলো সম্পর্কে একটু একটু ধারণা রাখলেই হবে। আর খণ্ড বিভাগ বলতে তোমরা জানো, একটা হচ্ছে উদ্দেশ্য খণ্ড, একটা বিধেয় খণ্ড, একটা ক্রিয়া বিশেষণ খণ্ড। এই 3 প্রকার খণ্ড সম্পর্কে তোমরা একটু জেনে রাখবে। উদ্দেশ্য সম্প্রসারণ, বিধেয় সম্প্রসারণ, এগুলো মোটামুটি এর মধ্যে পেয়ে যাবে। আর এরপরে দেখবে যেটা শ্রেণী বিভাগ, তোমরা জানো বাক্যকে 2 দিক থেকে ভাগ করা যায়, একটা গঠনগত, একটা অর্থগত দিক থেকে। গঠনগত দিক থেকে 4 ভাগে ভাগ করা যায়, কোনো কোনো বইতে এটা 3 ভাগে লেখা থাকে, তবে আমরা বলবো 4 ভাগে ভাগ করা যায়। একটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। আর অর্থগত দিক থেকে অবশ্যই 7 ভাগে ভাগ করা যায়। তোমরা ভাগগুলোকে একটু দেখে নেবে, তাহলে দেখো বাক্য পরিবর্তন এইগুলো। আর তোমাদের পাঠ্য বইতে যে লাইনগুলো রয়েছে সেগুলোকে তোমরা বাক্য পরিবর্তনের মধ্যে একটু অভ্যাস করতে পারো। বিশেষ করে বাক্য পরিবর্তন করতে দেবে, হয়তো 4টে অপশান থাকলে কি হবে, যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে,
তাই তোমাদের কিন্তু একটু নিখুঁত করে করার চেষ্টা করতে হবে, যে এটা হতে পারে। সন্দেহের বশে তোমরা উত্তর করতে চেও না, কারণ দুটো ভুল গেলে 1 নম্বর কাটা। এই জন্যই সবটা চেষ্টা করো যতটা কমপ্লিট করা যায় এই অল্প দিনের মধ্যে, এইভাবে ধরে ধরে পড়ার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমরা যাব বাচ্যতে, তাই না? এরপরে দেখবো বাচ্য পরিবর্তন। আচ্ছা, বাচ্য পরিবর্তন করতে গেলে প্রথমে খণ্ড বিভাগ জানতে হবে। আচ্ছা, বাচ্যকে আমরা সাধারণত কটা ভাগে ভাগ করি? দেখো, আমরা 4টে ভাগে ভাগ করি। একটা কর্মবাচ্য, একটা কর্তৃবাচ্য, একটা ভাববাচ্য আর একটা কর্মকর্তৃবাচ্য। অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। আর অবশ্যই বাচ্য পরিবর্তনটাকে একটু লক্ষ্য করে রাখবে, বাচ্য পরিবর্তনটা একটু লক্ষ্য করে রাখবে, তাহলে মোটামুটি খুব একটা অসুবিধা তোমাদের হবে না। আর এরপরে তোমাদের সিলেবাসে না থাকলেও আর একটা অংশ তোমাদের দেখে যেতে হবে, সেটা হচ্ছে বাগধারা। দেখে যেতে হবে বাগধারা। এই বাগধারাগুলো তোমাদের মোটামুটি বামনদেব চক্রবর্তীর বইতেও আছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতে তোমরা এগুলো পেয়ে যাবে, এগুলোকে একটু দেখে নিও। আর এর বাইরে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। দেখো, বঙ্গানুবাদ দেখে গত এসএলএসটিতে একটা প্রশ্ন আসেনি, তার মানে এই নয় যে এবারও আসবে না, আসতে পারে। এখন তোমাদের মধ্যে অনেকেই আমাকে বারবার অনুরোধ করেছিলে, দাদা বঙ্গানুবাদ থেকে আরেকটা ক্লাস দিন। দেখো, বঙ্গানুবাদগুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করছি, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে বা আমাদের স্কুল সার্ভিস কমিশনের বাংলা পরীক্ষায় যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল, সেগুলোকে দিলে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কেমন ধরনের বঙ্গানুবাদ আসতে পারে। আর যদি পারো ইন্টারনেট থেকে কোশ্চেনপত্র বা প্রশ্নপত্র ডাউনলোড করে দেখে নেবে কেমন প্রশ্নপত্র এসেছিল, তাহলে তোমাদের ধারণা তৈরি হবে যে এই ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে ছিল, তাহলে এই বছর কি ধরনের থাকতে পারে। তাহলে বঙ্গানুবাদটা তোমাদের কাছে একদম ইজিলি জানতে পারবে। দেখো, এই তো হচ্ছে সিলেবাস সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। আশা করছি এই সিলেবাসটা দেখার পর তোমাদের মধ্যে অনেকটাই সাহস বাড়বে, তোমরা ভাববে হ্যাঁ আমরা পারবো। দেখো, প্রত্যেক জায়গায় জয় পরাজয় আছে, কিন্তু আমাদের জয়ী হবার লক্ষ্যে এগোতে হবে। মনে রাখতে হবে, আমার সব সিট দরকার নয়, একটা সিট দরকার। আর এটাও ঠিক, যারা পরিশ্রম করে সফলতা তাদের কাছে একদিন ধরা দেবেই দেবে। তাই হাল ছাড়বে না, হালটাকে শক্ত করে ধরে এগোতে হবে। যাই হোক, অনেক কথা হলো, আবার দেখা হচ্ছে আগামী দিন। আমি আগামী দিন থেকে রাত্রি 9টার সময় ক্লাস দেওয়ার চেষ্টা করব, কারণ 8টার সময় ক্লাস দিতে গেলে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে।